কালীঘাটের কাকুর গলা আগে কোকিলের মতো ছিল। 3 মাস ধরে এসএসকেএমের ডাক্তাররা তাকে কাকের মতো করে দিয়েছে। 4.5 মাস ধরে ও তো ভয়েস মডিউল করছিল, নিজের ভয়েস পাল্টাচ্ছিল। একের পর এক তথ্য প্রমাণ নষ্ট করেছেন। ও রাজনৈতিকভাবে শহীদ হয়ে যাবে 2 দিন পরে। 10 বছর পেরিয়ে গেল, কোথায় গেল টাকা, কোথায় গেল মাথা, কেউ কোনো উত্তর দিচ্ছে না। কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ কিন্তু সম্পন্ন, আর তারপর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন, এবার কি তবে বড় মাথা ধরা পড়বে? আমাদের সঙ্গে রয়েছেন সায়ন ব্যানার্জি, তিনি কি মনে করছেন, কথা বলবো। আমি যদি তোমাকে পাল্টা জিজ্ঞেস করি, কালীঘাটের কাকুর গলা আগে কোকিলের মতো ছিল। 3 মাস ধরে এসএসকেএমের ডাক্তাররা তাকে কাকের মতো করে দিয়েছে। এবার তুমি আমাকে বলো তো, বড় মাথা কি ছেড়ে দাও, মাথার হাঁটুও ধরা পড়বে? 3 মাস ধরে এসএসকেএমে কি করছিল? ও তো ভয়েস 4.5 মাস ধরে ও তো ভয়েস মডিউল করছিল, নিজের ভয়েস পাল্টাচ্ছিল। ইডি কি করছিল? 4.5 মাস ধরে ইডি তাকে ফ্রি স্পেসটা দিয়ে করছিলটা কি দিনের শেষে? আর ভোটের 3 মাস আগে আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করবে, গ্রেপ্তার হওয়াটা স্বাভাবিক। কিন্তু আমি তোমাকে বলছি, এটা যদি ওসব গল্প ছাড়ো, আমি তোমাকে বলছি যে ইডি, সিবিআই বা কেন্দ্রের সরকার, সেন্ট্রাল এজেন্সি, যদি ভোটের আগে এই গ্রেপ্তারটা হয়, তৃণমূল 100টা কথা বলবার জায়গা পেয়ে যাবে যে ওই দেখো আমাকে ভোটের সামনে এসে আমাকে ভোটে হারাতে পারবে না, সেই জন্য গ্রেপ্তার করছে। এই ব্যবস্থাগুলো তো নেওয়ার কথা ছিল আজ থেকে 10 বছর ধরে। কি করছিল ইডি, সিবিআই, কাজটা কি? আমি গত 2 দিন আগে দেখলাম যে লিপস অ্যান্ড বাউন্সের 7.5 কোটি টাকা সম্পত্তি ফ্রিজ করেছে। ইজ ইট এ জোক? 7.5 কোটি টাকা তৃণমূলের অনুব্রত মণ্ডলের বডিগার্ড সাইগাল হোসেনের সম্পত্তির পরিমাণ 200 কোটি টাকা। অর্পিতার বান্ধবীর, পার্থর বান্ধবীর কাছে ছিল 50 কোটি টাকা। অ্যান্ড ইউ বিলিভ? 7.5 কোটিটা কোনো ব্যাপারই না, হাতে ময়লা। আমি তোমাকে বলছি, পার্থর বান্ধবীর কাছে ছিল 50 কোটি টাকা, অনুব্রতর বডিগার্ডের কাছে ছিল 200 কোটি টাকা। অ্যান্ড ইউ বিলিভ যে 7.5 কোটি টাকা একটা অভিষেক ব্যানার্জি, যেখানে সিইও একটা কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স, সেখানে 7.5 কোটি টাকা ইজ এ ম্যাটার? 7.5 কোটি টাকাটা কিছু বিষয় ওদের কাছে? আগের দিনকে গিয়ে দাবড়ানি খেলো। এবং সত্যি কথা বলতে এগুলো এত দূর অব্দি গেল কেন? গেল আদালতে কেসগুলো রয়েছে, রোজ উকিলদের কাছে দাবড়ানি খাচ্ছে, আদালতে বিচারপতিদের কাছে দাবড়ানি খাচ্ছে বলে এখনো কাক, কোকিল, কাকু, ভাইপো এইসব হচ্ছে। না হলে সব ওই সারদা রোজভ্যালি আইকোরের মতো সব ঠান্ডা ঘরে চলে যেত। আচ্ছা, এই যে বারবার প্রশ্ন হচ্ছে ইডি, সিবিআই এর ভূমিকাটা কি, এতদিন কেন টাইম লাগছে? সত্যি কি আইনের হস্তক্ষেপ ছাড়া হবে না? কারণ আমরা দেখলাম 4.5 মাস টালবাহানা লাগলো কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নিতে, অথচ অমৃতা সিনহা তিনি নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে একবারে 24 ঘন্টার মধ্যেই নমুনা নেওয়া হলো। আমার কথা হচ্ছে যে ইডি এবং সিবিআই চিদম্বরমের বাড়ির পাঁচিল টপকে গিয়ে চিদম্বরমকে মাঝরাতে গ্রেপ্তার করতে পারে, সেই একই সিবিআই কেন তাদেরকে 4.5 মাস সময় লাগে কালীঘাটের কাকুকে নিজের হেফাজতে নেওয়ার জন্য? এই প্রশ্নের উত্তর ওরা দেবে হ্যাঁ কি না। ইডি আর সিবিআই এতদিন ধরে করছিলটা কি? আমি তোমাকে আবার বলছি, ও এটা এমন একটা জায়গায় তুলতে নিয়ে গেছে, অভিষেক ব্যানার্জিকে যে জায়গায় সামগ্রিকভাবে সব মিলে দাঁড়াচ্ছে, ও রাজনৈতিকভাবে শহীদ হয়ে যাবে 2 দিন পরে। মানে রাজনৈতিকভাবে শহীদ, মানে আমার কথাটাকে অন্যভাবে নেবে না। ভোটের 3 মাস আগে একে যদি এখন অ্যারেস্ট করতে যায়, এ রাজনৈতিক শহীদ হিসেবে গণ্য হয়ে ভোটে সেন্টিমেন্টের ভোট নেবে। অমৃতা সিনহার কথা তোমার আমার কথা নয়। অমৃতা সিনহা আজ থেকে 2 মাস আগে বলেছিল কবে গ্রেপ্তার করবেন, ভোট আসার পরে না ওই ভোট আসার আগে? ফেড আপ উইথ দ্য ইনভেস্টিগেশন অফ ইডি অ্যান্ড সিবিআই। সেন্টিমেন্টের খেলার জন্যই কি ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেওয়া? বললেন তো সম্প্রতি যে ডায়মন্ড হারবার কেন্দ্রের মধ্যেই থাকবেন লোকসভা নির্বাচনে বাইরে। আমি তোমাকে আবার বলছি, তৃণমূল কি বললো না বললো, খেলো না খেলো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাতেও আমার কিছু যায় আসে না। কিন্তু যাতে যায় আসে, একের পর এক কেসের তথ্য প্রমাণ সব কিছু থাকবার পরেও আপনি দিনের শেষে একের পর এক তথ্য প্রমাণ নষ্ট করেছেন, আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। আমি যদি আজকে প্রশ্ন করি, রাজীব কুমারকে রাজ্য সরকার ভারপ্রাপ্ত ডিজি বানিয়ে দিল। রাজীব কুমারের বেল ক্যান্সেল করেছিল, রাজীব কুমারকে বেল দিল না আলিপুর কোর্ট। রাজীব কুমার 50,000 টাকার বন্ডে জামিন পেল কলকাতা হাইকোর্ট থেকে। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মুভ করলো সিবিআই। 2019 থেকে আজকে 2024 সাল, 5 বছর পেরিয়ে গেল, সুপ্রিম কোর্টে সেই মামলা শুনানি করালো না। বরং তার পদোন্নতি ইয়ার কি হচ্ছে? মানুষ বুঝতে পারছে না। আজকে 2014 সালে সারদা রোজভ্যালি মামলাতে সুপ্রিম কোর্ট বলেছিল কারা মাথা তাদেরকে খুঁজে বার করো। আজকে 2024 সাল, 10 বছর পেরিয়ে গেল।
কোথায় গেল টাকা, কোথায় গেল মাথা, কেউ কোনো উত্তর দিচ্ছে না। দাদা, একদিকে যেমন ইডি সিবিআই এর ভূমিকায় জেরবার তৃণমূল, এটা যেমন রাজনৈতিক মহল বলছে, অন্যদিকে দেখা যাচ্ছে তৃণমূলের মধ্যেই দলে দলে মারামারি, মানে দলের মধ্যেই মারামারি, গোষ্ঠীদ্বন্দ্ব। আজকে আবার আব্দুল করিম, ইসলামপুরের বিধায়ক, তিনি মুখ খুলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি বাচ্চা বলছে পদ দেওয়ার দরকার ছিল না, শুধু পাশে রাখতে বলেছিলাম। আমি তোমাকে আবার বলছি, তৃণমূলের এইসব নবীন প্রবীণ দ্বন্দ্ব ইত্যাদি যা আছে, এই সবটাই হচ্ছে যে টাকার ভাগ বাটোয়ারা কার কাছে থাকবে। তৃণমূলের নবীন প্রজন্মের কাছে থাকবে না তরুণ প্রবীণ প্রজন্মের কাছে থাকবে। তুমি একবার জেলের মধ্যে তাকাও তো, এই মুহূর্তে কারা জেল খাটছে। প্রবীণ পার্থ চ্যাটার্জি আর নবীন কুন্তল ঘোষ একসাথে জেল খাটছে। প্রবীণ অনুব্রত মণ্ডল আর নবীন তোমার শান্তনু ব্যানার্জি একসাথে জেল খাটছে। প্রবীণ মানিক ভট্টাচার্য আর নবীন পার্থর বান্ধবী একসাথে জেল খাটছে। তাহলে তৃণমূলের নবীন আর প্রবীণ এই দুটোর মধ্যে তফাৎটা কি? এই প্রশ্নের উত্তর দেবে না আজকে তৃণমূল কংগ্রেস? তৃণমূলের নবীন বলতে যাকে এই মুহূর্তে বোঝানো হচ্ছে অভিষেক ব্যানার্জি, তার চেয়েও নবীনকে সায়নী ঘোষ। 2021 সালে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, 2021-এর ফেব্রুয়ারি। আজকে 2024-এর ফেব্রুয়ারির কাছাকাছি এসছি, মাঝখান থেকে 3টে বছর এখনও আসেনি, 2 বছর 11 মাস মতো সময়। তৃণমূলের 2021 সালে যে যোগদান করলো সেও দুর্নীতিতে জড়িয়ে পড়লো। তাহলে তৃণমূলের নবীন আর প্রবীণ মানে হচ্ছে ভাগের টাকা, দুর্নীতির টাকার বখরা কার কাছে থাকবে, দ্যাট ইজ অল, এর বেশি কিছু না। গোটা বাংলা জুড়ে সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেসের লুট দুর্নীতি, এর শরিক তো কুণাল ঘোষও, তার জন্য তো জেলও খেটেছে। কে জেল খাটিয়েছে? রাজ্য সরকারও তো। এই রাজ্য সরকারই দিনের শেষে তাকে এখন মুখপাত্র বানিয়ে দিয়েছে, এই তৃণমূল মুখপাত্র বানিয়ে দিয়েছে, সম্পাদক বানিয়ে দিয়েছে। আগের দিনকে দেখলাম কুণাল ঘোষ আর আরেকদিকে হচ্ছে নবীন আর প্রবীণ, এই দুই নিয়ে বাকযুদ্ধ চলছে। আমি তোমাকে আবার বলছি, তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে তৃণমূল যা খুশি করুক আমাদের কিছু যায় আসে না, কিন্তু হোয়াট উই আর কনসার্ন অ্যাবাউট এই রাজ্যের ভবিষ্যৎ নিয়ে। হোয়াট উই আর কনসার্ন অ্যাবাউট এই রাজ্যের বুকে যে বেকার যুবকের চাকরি চুরি হয়ে গিয়েছে তার বিচার নিয়ে। হোয়াট উই আর কনসার্ন অ্যাবাউট এই রাজ্যের বুকে যে কয়লা দুর্নীতি হয়েছে, গরু পাচার হয়েছে, এ রাজ্যের বুকে যে একের পর চুরি দুর্নীতি লুট হয়েছে, তার বিচার পাবে কি পাবে না তা নিয়ে। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, এই যে নবীন প্রবীণ দ্বন্দ্ব তৃণমূলে, কি মনে করছো এই নবীন প্রবীণ দ্বন্দ্বে কি তৃণমূল শেষ হয়ে যাবে? মানে পরিণতিটা কিভাবে তৃণমূলের? আমি তোমাকে আবার বলছি, তৃণমূল কংগ্রেসের শেষ হয়ে যাওয়ার জন্য যদি ইডি আর সিবিআই ঠিকঠাক মতো করে তদন্ত করত, তৃণমূলের নবীন প্রবীণ তারা জেলের ভাত খেত 2016 সাল থেকে। তৃণমূলের 2016 সালেও ভোটে জেতার কথা নয়, 21 সালেও ভোটে জেতার কথা নয়। শেষ পরিণতি ভয়ঙ্কর, কিন্তু মানুষের হাতে। এসব নবীন প্রবীণ গল্প, ভোট আসলে আবার এদিক ওদিক সেদিক করবে, পিসির 10টা ক্যান্ডিডেট, ভাইপোর 10টা ক্যান্ডিডেট ইত্যাদি ইত্যাদি করবে। বাংলার মানুষ পিসির তৃণমূল, ভাইপোর তৃণমূল নিয়ে ভাবিত নয়। বাংলার মানুষ ইজ কনসার্ন অ্যাবাউট যে টাকা চুরি হয়েছে, যা দুর্নীতি হয়েছে, তার বিচার হবে হ্যাঁ কি না।